দুজন ডুবাইতো হ্যাঁ মানে বাঁশ কাটিয়া দুইটা বাঁশ দুই পাশে কাটিয়া দুইটা কবিরাজ দুই পাশে থাকতো। তখন ওই যেটা যে দোষী দোষী কিছু পানির তলে থাকতে পারে না। বেশি পড়তো। হ্যাঁ বেশি পড়তো, মানে 5 মিনিট 10 মিনিটও থাকতে পারে না। আর যে নির্দোষী 2 ঘন্টাও থাকে। বাহ মানে এইখানে অনেক গভীর ছিল, এখান থেকে সন্দুক মারতো। এই সন্দুকে এই মানে যেখানে যেখানে এই বড় বড় পুকুর হ্যাঁ সেখান থেকে আসা যাওয়া করতো। এখানে আসতো দিন পরিমাণে ওরা স্নান করতে আসে, জিনপরিরা এখানে আসতো মানে গভীর রাত্রে হ্যাঁ স্নান করতে আসে। এটা কেউ দেখে না, কিন্তু যারা সামনে পড়ে যায় পরে হেরাও উদা হয়ে যায়। যখন ঝগড়া জাতির উন্মুখ যে দ্বন্দ্ব নিয়ে আসতো তখন কে জিতে কে হারে, মানে যে আগে উঠবো সেই থাকবো। আচ্ছা আচ্ছা এখানে বিচার হইতো। বিচার হইতে হ্যাঁ এটা আপনি কার কাছে শুনছেন? আপনার এক সময় নাকি পরীরা রাত্রে গোসল করতো, সেই দূর থেকে আপনার সম্পদের বাষ্প চলে আসতো রাত্রে আগে হইতো। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি এমন এক রহস্যময় স্থানে যার সম্পর্কে হয়তো আজও অনেকের অজানা। এই জায়গাকে ঘিরে মানুষের কৌতূহলের যেন শেষ নেই, কারণ এটি শুধু একটি গ্রাম নয়, এটি ইতিহাসের লোককথা ও রহস্য ঘেরা এক আধ্যাত্মিক জনপদ। বাংলাদেশের শেষ সীমান্ত ঘেঁষা ভারতের মেঘালয় গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি গ্রাম, যার নাম জখমকুড়া। আর এই গ্রামের বুকে রয়েছে রহস্যমুড়া এক প্রাচীন দিঘি, যার নাম কামাল দিঘি। এই দিঘির নামকরণের পেছনে রয়েছে নানা অজানা কাহিনী ও লোকবিশ্বাস। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে একসময় এই দিঘিতে এক অভিনব পদ্ধতিতে বিচার করা হতো। কোনো বিরোধ বা অভিযোগের ক্ষেত্রে অভিযুক্ত অভিযোগকারী দুজনকে দিঘির পানিতে ডুবে দেওয়া হতো। বিশ্বাস করা হতো যে ব্যক্তি অন্যায় করবে সে বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবে না, তাকে উঠে আসতে হবে, আর যিনি নির্দোষ তিনি দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারবেন। এভাবেই তৎকালীন গারো সমাজের বিচার কার্য সম্পূর্ণ হতো বলে স্থানীয়দের বিশ্বাস। শুধু তাই নয়, এই রহস্যময় কামাল দিঘিকে ঘিরে আরও রয়েছে অসংখ্য লোককথা। বলা হয় অমাবস্যা গভীর রাতে নাকি পরীরা এখানে এসে গোসল করত। আবার অনেকের দাবি সেই সময় পানির উপরে ভেসে উঠত গুপ্তধনে ভরা বিশাল ডেক। এসব ঘটনা নাকি ঘটেছিল আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে। তাহলে চলুন আজ আমরা ঘুরে দেখি ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা গহীন পাহাড়ে অবস্থিত রহস্যময় জখমকুড়া গ্রাম এবং কিংবদন্তি ঘেরা কামাল দিঘি। কতটা সত্য, কতটা লোককথা, সেটি জানার চেষ্টা করব আজকের এই ভ্রমণে। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একদম বাংলাদেশের শেষ সীমান্তের একটি গ্রামে। মূলত এই গ্রামটি একদম আদিবাসী গ্রাম, পাহাড় কেন্দ্রিক একটি গ্রাম। ভারতের মেঘালয় রাজ্যে ঘেঁষা এই গ্রামটির অবস্থান। এই গ্রামটি হলো আপনার ভবনকুড়া ইউনিয়নের জখমকুড়া গ্রাম। এটা মূলত হালুয়াঘাট উপজেলায় অবস্থিত। বিশেষ করে হালুয়াঘাট উপজেলায় একদম সীমান্তবর্তী কিন্তু আপনার অনেকগুলো গারো আদিবাসীদের গ্রাম আছে। আর আমরা কিন্তু আপনাদেরকে আদিবাসী, তার সাথে বিভিন্ন সীমান্তবর্তী জায়গায় এবং কি হাট বাজার দেখানোর চেষ্টা করি। আর তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা চলে আসছি জখমকুড়া গ্রামে, এক আদিবাসী গ্রামে। আর আজকে এই গ্রামটি আপনাদের সামনে একদম সুন্দর করে তুলে ধরবো এবং কি জানার চেষ্টা করব আদিবাসীদের, তাদের জীবনযাত্রা এবং ইতিহাস ঐতিহ্য। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। আজ আমাদের অবস্থান বৃহত্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা গহীন পাহাড়ে অবস্থিত ছোট্ট এক গ্রাম জখমকুড়া। এই গ্রামে পৌঁছাতে হলে আপনাকে অতিক্রম করতে হবে এক অপার সৌন্দর্য কাঁচা মেঠো পথ। রাস্তার দুই পারে সারি সারি দাঁড়িয়ে থাকা সুউচ্চ তালগাছ, চারপাশে সবুজ প্রকৃতি আর নির্জন পরিবেশ যেন মুহূর্তে আপনাকে মুগ্ধ করে তুলবে। যতই সামনে এগোবেন ততই প্রকৃতির সৌন্দর্য নতুন রূপ ধরা দেবে আপনার চোখে। পাখির কিচিরমিচির, শীতল বাতাস আর পাহাড়ি জনপদের শান্ত পরিবেশ ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য। প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম রহস্যে ঘেরা সেই জখমকুড়া গ্রামে, যে গ্রামকে ঘিরে আজও ছড়িয়ে আছে অসংখ্য লোককথা, ইতিহাস ও অজানা সব রহস্য। ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে আপনাদের দোয়ায়। এটা কি আপনাদের বাসা? না, আমাদের বাসা তো এটা না। হ্যাঁ, আমাদের বাসায় অন্যরকম। আপনাদের বাসা? বাসা বলতেছি বাসা মানে বাড়ি, এটা কি আপনাদের? না, আমার বাসা এটাই। ও, এখানে কি করতেছেন? বোনের বাসা। ও, আপনার বোনের বাসা। দেখুন এই যে দাদা কি তৈরি করতেছেন এটা? এটা ইয়া বানাচ্ছে আর কি। দাদা আপনাদের এই গ্রামের নামটা যদি একটু বলতেন আমাদের।
গ্রামের নাম না বললাম সেটা কতক্ষণ আগে ওই যে জখমপুরা জখমকুড়া ইউনিয়ন পড়ছে ভবনপুরা, আর আপনার থানা পড়ছে এই হালুয়াঘাট, ময়মনসিংহের হালুয়াঘাট, তাই না? এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, দাদা কিন্তু সুন্দর করে আপনার তৈরি করতেছে। এটা কিসের জন্য দাদা? ও এটা হলো ওই যে একটা চালি করছে বুঝছেন, ওই চালি, হ্যাঁ, এর উপরে দিয়ে এটা দেওয়া হবে, দেওয়া হবে, এটার উপরে দিয়ে আপনার কম্বল দেওয়া হবে, কম্বল দেওয়া হবে। ও মানে পাগের ঘরের জন্য, পাকের ঘর অথবা যে কোনো একটা রাখার জন্য। ধন্যবাদ। মাসি ভালো আছেন? ভালো এই যে আপনাদের বাড়ির কাছে তো সীমান্ত এলাকা, এখানে কি হাতি আসে? আছে হ্যাঁ আছে আছে। আমরা থাকবারই পাই না। থাকতেই পারেন না? এখানে কতটি পরিবার আছেন আপনারা? হ্যাঁ কতগুলো পরিবার আছেন? ওই যে নই মানে কতটি পরিবার আছে এটা জানেন না? পরিবার হ্যাঁ আছে 20 বাড়ি। 20 বাড়ি। ও এখানে কি সবাই রোমান ক্যাথলিক? হ্যাঁ রোমান ক্যাথলিক, ক্যাথলিক আছে, ব্যাপটিস্ট আছে, ব্যাপটিস্ট আছে, ক্যাথলিক আছে। শনিবারে আছে। দিদি এটা কি পড়ছেন? ও এই যে এটা কি দকবান্দা? তোকসারি দকশারি। এটা কোথায় থেকে নিয়ে আসছেন? বাংলাদেশেই। বাংলাদেশে? এটা কি ইন্ডিয়াতে বলে নিয়ে আসে নাকি শুনলাম? ইন্ডিয়ার তোকসারি কাপড় বালা 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 কত করে পড়ে এটা? এটা বাংলাদেশে কয় টাকা লাগে? 100 টাকা। 100 টাকা? 100 তো অনেক কম। আবার এগুলা 20 টাকা করে 30 টাকা। 120 টাকা 30 টাকা? না বাজার কত বাজারে আমরা এনে। ও মাসি, আপনি কি কখনো ইন্ডিয়া গিয়েছিলেন? না জান না? বেরা কি ভাই যাইবো? কেন আগে আগে কি কখনো যান নাই? সেই যুদ্ধের সময় কি যান নাই? যুদ্ধের সময় তো বেরার নাই। তখন গেছিলেন? তে এই সময় তো আমরা ইন্ডিয়া তখন ইন্ডিয়া ছিলেন? তে তাহলে এখন বাংলাদেশ। হুম। আর কেমন আছেন এই বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে কেমন আছেন? বাংলাদেশ বালাই ভালোই, হ্যাঁ। ভালো হইলে কি হইব না? আমরা কি এখন শান্তি মতন থাকবার পারে? কে সমস্যা কি? সমস্যা দেখতেছে না কিরকম ওই রাস্তাঘাট নেই, হাতির সমস্যা, হ্যাঁ। হাতির আগে সমস্যা, ইয়া করেও থাকবারও পাই না। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একদম আপনাদেরকে এই গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর একটি গ্রাম, আসলে এই পাহাড় ঘেঁষা, সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। আপনাদেরকে আজকে আমরা এই গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো। ভাই আপনার নামটা যদি বলতেন। আমার নাম দীপ্তমরি। দীপ্তমরি। আপনাদের বাসাটাই? বাসায় যেটাই বাড়ি যাতে এই দিকে প্রশ্নের জন্য। এই যে আপনাদের এখান থেকে সীমানা কত দূরে? আমাদের এখান থেকে সীমাটা বেশি দূরে নাই, এই সামনে একটু 2 পা আকালেই। এখানে শুনলাম হাতির উপদ্রব নাকি অনেক বেশি। হ্যাঁ 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 যে আপনাদের এখানে কি আপনার যারা আছেন তারা তো সবাই রোমান ক্যাথলিক? হ্যাঁ ক্যাথলিক না, এখানে ব্যাপটিস্ট আছে। ব্যাপটিস্ট আছে, এখানে আপনাদের এখানে কি আশপাশ মুসলিম নাই? মুসলিম আছে, ওই যে ওই পাশে আছে, আর ওই যে ওই দিকে। মুসলিমরা কি কোনো ধরনের সমস্যা করে? না না, এখানে সবাই সবাই একদম নিজের মতো মিলেমিশে আছেন। কখনো কি ইন্ডিয়া গিয়েছিলেন? ইন্ডিয়া তো আমি তো যাই না, ইন্ডিয়া বর্ডার সামনে গেছি। বড় সামনে গেছিলেন কেন? আপনাদের যারা আছে তারা নাকি ইন্ডিয়া যায়, ঘুরে আসে? যায়, অনেকজনই যায়, আবার অনেকজনই যায় না। আপনাদের ধর্মে আরেকটা তো সিস্টেম আছে যে আপনার যে করেন, আপনারা যে মেয়ের বাড়িতে চলে যান। হ্যাঁ, এটা কি আপনাদের ধর্মই তো, তাই না? ধর্মের তো মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক পরিবার। আপনার কি ইচ্ছা আছে সেটা? আমার তো ইচ্ছা নাই। মনে করেন এই যে আদিবাসী যারা আছে তাদের মেয়ে যদি একজন মুসলিম ছেলের সাথে চলে যায়, তখন কি এটা মাইনা নেন আপনারা? মাইনা নেয় মানে এটা ফ্যামিলিগত ভাবে মাইনা নেও, তো একটু আমি বলা যায় না। মানে মাইনা নিলে নিবে, না নিলে না নিবে। আপনারা প্রকৃতি ভালোবাসেন, হ্যাঁ। এই কারণে এই ধরনের প্রকৃতির সাথে আপনার মিলেমিশে থাকতে পছন্দ করেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এমন কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যা অন্য কেউ দেখায়নি। এই যে দেখুন, এখানে কিন্তু সকল ধরনের আপনার থালা বাটি একদম পরিষ্কার করে এই যে চাঙের উপর রেখে দিচ্ছে, যাতে কোনো ধরনের ময়লা না হয়। আর যখন আবার রান্নাবান্না করা হয় ঠিক তখন কিন্তু এগুলো আবার ব্যবহার করা হবে। এই একবার যেই থালা বাটিগুলো ব্যবহার করা হয়, আর এটিকে ধৌত করে পরে আবার ব্যবহার করা হয়, আবার ধোয়া শুকাইতে হয়, শুকায় পরে এটা ব্যবহার করা হয়। যদি মনে করেন আপনার ধৌত করলেন, না শুকিয়ে কি ব্যবহার করা যাবে না? না না না, শুকিয়ে ব্যবহার করলে তো আবার তেমন একটা ময়লা হয়ে যায় না। আমি সেটা বলতেন, পরিষ্কার করে সাবান দিয়ে ধৌত করলেন, ধৌত করে আপনি শুকালেন না, এই যে শুকাইতেছেন, পরে কি এটা আর ব্যবহার করা যাবে না? হ্যাঁ, ব্যবহার করা যাবে, কিন্তু সেটা আপনাদের কাছে ভালো হয়। এর জন্যই সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা ওইদিকে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জখমকুড়া গ্রাম। এটাই জখমকুড়া। আপনাদের এই গ্রামে বিশেষ করে কাছেই তো আপনার সীমান্ত এলাকা, এই যে সীমান্ত যে বিএসএফ আছে, তারা কি কখনো এখানে আসে? না, এখানে আসে না। ওই ওদের বেড়ার এই পাশে কোনো সময় আসে ওইদিকে, কিন্তু ভিতরে আসে না।
আপনাদের উপরে কোনো সমস্যা নেই? না, আমাদের কোনো সমস্যা হবে না। বিজিবি আসে কি এখানে? হ্যাঁ, বিজিবি আসে। বাহ, এখান দিয়ে আপনার শুনলাম আপনার মনে করেন এক সময় এখান দিয়ে আপনার ভারত, এই এলাকার মানুষ ভারত যেত, হ্যাঁ, যেত। এখন কি যাওয়া আসা হয় না না? না, যাওয়ার সহজ না, এটা বলতো মানে তারের বেড়া। একদম তারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু, কিছু তো কাম হয়, ব্লেকের কাজ হয়, ব্লেকের কাজ হয়। চুরি যেমন চুট্টামি- কি নিয়ে আসে ব্লেক? চুরি চুট্টামি করে। যেমন কি নিয়ে আসে? কি নিয়ে আসে, এই যে এখন তো গরু আনে। গরু? হ্যাঁ, হ্যাঁ, গরু আসে? গরু আসে। বাহ, এখান থেকে গরু নিয়ে আসা যায়? গরু নিয়ে আসে তো ওই আপনার গাঙ্গে পারে, গাং দিয়া এই কাছে নদী আছে? নদী আছে, নদী পার করে নিয়ে নদী পার করে এই জায়গায় গরু নিয়ে আসা হয়। নিয়ে আসা হয়। কিন্তু আবার আমরা একটু জানতে কিন্তু- পারলাম কিন্তু আমার এলাকার না, বাইরের লোক আর কি। বাইরের লোক, সেটাই বলতেছে যে বাইরের যারা আছে তারা নাকি আপনার এখান থেকে সবজি নিয়ে ইন্ডিয়ান যায়, সেখানে বিক্রি করে না। চিনি জিরা এগুলো নিয়ে আসে। না, এগুলো নিয়ে আসে ওই মুসলমানরা, ওই যে আশেপাশে যারা আছে মুসলমান, হ্যাঁ, ও আমাদের গারো আদিবাসী কেউ যায় না। না না, গারো আদিবাসী সেটা বলতেছি না, মানে এটা হয় এই এলাকায় হয়। হ্যাঁ, কিছু কিছু হয়। দেখুন দাদার গ্রামটা আমরা ঘুরতেছি, দাদার গ্রামটা অনেক সুন্দর, আর দাদার কাছ থেকে কিন্তু বেশ আমরা তথ্য পেলাম। আসলে এটা একদম সীমান্ত গ্রাম, তাই না দাদা? সীমান্ত, অথচ হারানোর উপরে অথচ আছে। আমরা এখানে জলে ডুবতো মানুষের, হ্যাঁ, একটা অন্যায় করলে বা দুষ করলে তার বিচার হইতো এই পানিতে। এই পানিতে? হ্যাঁ, যখন ওই পানিতে বিচার হইতো, যে যে অন্যায় সে তাড়াতাড়ি বাইশ বাইসে যেত। ইয়া হইলো আমাদের গারোদের মধ্যে যারা অন্যায় অপরাধ করতো, হুম, আর খারাপ কাজ করতো, তখন বিচারটা হইলো এভাবে স্বাভাবিক বিচার। ওইটা আমাদের ইয়া ছিল, নিয়মে ছিল। মান্যগণ্য ব্যক্তি, উনি বিচারে থাকতো। পানির মধ্যে এই দুজন ডুবাইতো, হ্যাঁ, একটা বাঁশ কাটিয়া, দুইটা বাঁশ দুই পাশে কাটিয়া, দুইটা কবিরাজ দুই পাশে থাকতো। তখন ওই যেটা যে দোষী দোষী কিছু পানির তলে থাকতে পারে না। বেশি পড়তো? হ্যাঁ, বেশি পড়তো, মানে 5 মিনিট 10 মিনিটও থাকতে পারে না। আর যে নির্দোষী 2 ঘন্টাও থাকে। বাহ, মানে ওর কোনো সমস্যা কোনো নাই? সমস্যা নাই। তাহলে এটা তো আধ্যাত্মিক একটা আধা থেকে system। মানে সঙ্গে সঙ্গে বিচারটা হয়ে যেত। তাহলে এই পুকুরের নাম কি? যে আমরা বলতাম যে এখানে এইটা আদিবাসীদের, মানে যে আগে যে আমাদের আদিবাসীরা যন্ত্র মন্ত্র পড়তো, মন্ত্রপুকুর? মন্ত্র পুকুর, এখানে ডুব দিত। এই ডুবের থেকে এটা হলো কামাল দিঘি। কামাল দিঘি, এই যেটাই, এটাই হলো কামাল দিঘি। আপনার এই যে সুপ্রিয় বন্ধুরা, আপনারা যেটা জানাতে চাইছিলাম, এটাই হলো কামাল দিঘি। এক সময় যখন আদিবাসীরা অন্যায় করতো, তখন তাদেরকে একসাথে এই কামাল দিঘিতে রাখা হতো। দুই পাশে দুইজন। দুই পাশে দুইজনকে এই কামাল দিঘিতে রাখা হইতো। যিনি আপনার দোষী, সে পানি নিচে থাকতে পারতো না, তখন পানির উপরে ভেসে যাইতো। আর নির্দোষী তিনি ঘন্টার পর ঘন্টা এই কামাল দিঘিতে আপনার ডুব দিয়ে থাকতো। এই যে সেই আপনার আচার্য কামাল দিঘি। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই জখম করার সেই কামাল দিঘিতে আসছি। এটা কিন্তু আদিবাসীদের একটা পুকুর, আদিবাসীদের পুকুর। এটাই কিন্তু সেই আচার্য কামাল দিঘি পুকুর। আছিল ওইটা আগের দিনে একটা সন্দুক ছিল, বিরাট গভীর। এই পুকুরটা অনেক গভীর ছিল, হ্যাঁ, মানে এইখানে অনেক গভীর ছিল। এখান থেকে সন্দুক মারতো। এই সন্দুকে এই মানে যেখানে যেখানে এই বড় বড় পুকুর, হ্যাঁ, সেখান থেকে আসা যাওয়া করতো। এখানে আসতো আসতো, সন্দুক আসতো? আসতো এখানে। এটা কি আপনারা দেখছেন নাকি আপনাদের বাপদাদা দেখছে? আমাদের যে আচ্ছু আম্বি দাদা দাদিরা নানা নারীরা তারা দেখছে। তারা কিন্তু দেখছে। আমরা কিছুটা অল্প কিছু দেখছি, মানে যখন একটা এই দল হইতো এখানে, তখন একটা বাতাসের মধ্যে আসা একটা সন্দুকের মতন দৌড় দিত, মানে ওই যে রাস্তা হয়ে যেত। ওই যে পর্যন্ত যাইতো ওই পর্যন্ত রাস্তা হয়ে যেত। যেটাকে বলা হয়তো আগে বলতো যে পুকুরে ডেসকা আসছে, ঢেউ। ঢেউর সাথে দৌড় মারতো, আবার ফিরে আসতো। তখন ভয় হতো না আপনাদের? না না, আমাদের ভয় হয় নাই, কিন্তু এটা ভয় হয় না। ওরা তো যখন খুব বৃষ্টি, খুব অনেক শব্দ হইতো তখন, কিন্তু সব সময় সব সময় না, সব সময় না। এই বর্ষাকালে বেশি পরিমাণে ওরা স্নান করতে আসে। জিনপুরীরা এখানে আসতো, মানে গভীর রাত্রে হ্যাঁ, স্নান করতে আসে। এটা কেউ দেখে না, কিন্তু যারা সামনে পড়ে যায় পরে হেরাও উদা হয়ে যায়। মানে যার ভাগ্য ভালো সে দেখে, সে দেখছে। এমন কেউ আছে দেখছিল? যার ভাগ্য ভালো মানে সে কি কেউ কি দেখছিল এমন এমন এই জায়গায়? দেখছে। আমরা নগদেও দেখছি, কিন্তু মানে শাড়ি পরিয়া স্নান করতে আসে এই জায়গায়। হ্যাঁ, স্নান টান করে তারা তাদের মানে মানুষ যখন তারা না রূপ ধারণ করতো, যখন মানুষ রূপ ধারণ করতো, মানুষ যখন তারা না দেখতে পারে, ওইভাবে মানে নিশি রাত্রে, মানে 3টা বা 2টার সময় এই অবস্থা। আপনি কখনো দেখছেন? আমি তো এখান থেকে পড়াই, মানে এগুলো তো আগে মান্দা ছিল, আমরা হিসতাম।
তখন ইটা মারতো আমার ঘরে। ইটা মারতো? হ্যাঁ, ইটা মারতো। তখন ভয় করতো না? না ভয় ছাড়াই তো, ভয় করে কি করবো, মানে আমরা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছেন। অভ্যস্ত হয়ে গেছে। ওরাই আবার উল্টোটা ভয় করতো আমার, আসে না, বুঝলেন না? সুপ্রিয় বন্ধুরা, একদম সীমান্তে পাহাড়ের গহীনে কিন্তু এই যে জখম দিঘি, এখানে আপনার আদিবাসীদের বিচার করা হতো, এক অলৌকিকভাবে বিচার হইতো। তার সাথে এখানে নাকি বাস্কু, অনেক বড় বড় গুপ্তধনের বাসতো, এদিক থেকে নাকি এই দূরে বিলে চলে যাইতো সেই গুপ্তধন, আবার এখানে আসতো যখন পানি বাসতো। আবার এখানে নাকি সেই আপনার পরীরা গোসল করতো, এই জায়গায় এসে গোসল করতো। দাদাও নাকি একসময় দেখছে, দাদাকে নাকি ইটা দিয়ে, ইটা দিয়ে আপনার, এখন এই পুকুরটা কিন্তু নাই, একদম দেখুন বিলুপ্ত হয়ে গেছে। এটাই সেই আপনার জিন পরীদের গোসলখানা। দেখুন সেই সুন্দর একটি প্রকৃতি। দাদা কত বছর আগে এগুলো হয়েছে? কত বছর? ওইটা মনে করো না আরো 50-60 বছর। তখন এর বোঝা যাইতো এরকম অনেক গভীর ছিল এটা, এখন তো এখন ভরাট হয়ে গেছে, এখন আর এগুলো দেখা যায় না। না দেখা যায় না, কিন্তু ওখানে ওই যে হাতিগুলো গোসল করতো, এখানে হাতিও থাকতো। হাতি আসতো। এটা খুব একটা সেই আধ্যাত্মিক পুকুর বলা যেতে পারে এটাকে। হ্যাঁ, আর এখন এই হাতি ওইখানে যায়, ওইখানে একটা বড় পুকুর আছে ভারতের ভিতরে, হ্যাঁ, ওইখানে গিয়ে স্নান করে তারা। বাহ, ধন্যবাদ দাদা এত সুন্দর একটি জখম পুকুরের তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। এটার খবর তো তাহলে এলাকা সবাই জানে? এটা এলাকার সবাই জানে, কিন্তু এটার মাতবর আমি। এখন আপনাই মাতবর? আমি সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে সেই পুকুর সম্বন্ধে তথ্য দিলাম। এটাই কিন্তু সেই আশ্চর্য পুকুর, যেখানে এক সময় নাকি আপনার পরীরা গোসল করত আর আদিবাসীদের বিচার করা হতো এই পুকুরে। তার সাথে এখানে কিন্তু সেই গুপ্তধনের যে বাস্ক ছিল, সেই বাস্ক কিন্তু এখানে বাসতো। খুবই আশ্চর্য এই পুকুরটি, আপনারা কিন্তু জানতে পারলেন। এখন কিন্তু এই পুকুরটি একদম পরিত্যক্ত হয়ে গেছে, আর এই পুকুর নিয়ে নাকি এখন বেশ মুসলমান, তার সাথে আদিবাসীদের কেস মামলা চলতেছে। তারা কিন্তু খুবই অসহায়, একটি কী বলবো, সীমান্ত এলাকার একটি জাতিগোষ্ঠী। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখন আপনাদেরকে এই গ্রামটি ঘুরে দেখাচ্ছি এবং কি ইতিহাস তুলে ধরা আছে। আরেকটি তথ্য কিন্তু উনি দিল যে আদিবাসীদের মাঝখানে যদি মামা মারা যায়, তাহলে সেই মামিকে আপনার বাগ্নির সাথে বিয়ে দেওয়া হয়। খুবই ইন্টারেস্টিং কিন্তু। এইসব অদ্ভুত এবং অজানা তথ্যগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সবসময় একদম গহীন পাহাড়ে চলে আসি। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন জুড়ে, কাঁটাতারের কাছে কিন্তু আমরা আছি। এগুলো কিন্তু আমরা ইন্ডিয়ার সীমান্ত এরিয়া, আর আমরা একদম ইন্ডিয়ার সীমান্ত এরিয়ার কাছ দিয়ে যাচ্ছি। এই যে দূরে যে আপনার ইট বাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ইন্ডিয়ান সীমান্ত এরিয়া। বন্ধুরা, আজকে আপনাদেরকে কিন্তু এই গ্রামটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর একটি গ্রাম, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও শেষে কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। বাবু কি করো? মাছ মারো? মাছ আছে? কি মাছ পাওয়া যায়? পুঁটি মাছ। এখানে যোগ ধরে না? যোগ। নাম কি তোমার? মিমি। বাহ, এই যে রোদের মধ্যে কিন্তু দেখুন এই যে আদিবাসী বাচ্চা কিন্তু আপনার মাছ মারতেছে। এরা কিন্তু খুবই পরিশ্রমী, সেই ছোটো থেকে কিন্তু খুব পরিশ্রম করতে পারে। এই যে বন্ধুরা দেখুন, পাহাড়ের গায়ে কিন্তু ঠিক এভাবেই নানান ধরনের সবজি করা হয়। এখানে কিন্তু আপনার হাল চাষ করা হয়েছে, আর এদিকে কিন্তু আপনার সবজি করা হবে। একদম পাহাড়ের গায়ে কিন্তু সুন্দর করে হাল চাষ করে দিয়েছে। ভালো আছেন বড় ভাই? এখানে কি করবেন? ঝিঙ্গা করলা বেশ ভালো হয়। হ্যাঁ, ভালো হয় দেখে তো, কিন্তু ভালো হলে কি হাতির লাগি তো আছে বিপদে। এখানে হাতির খুব উপদ্রব। হ্যাঁ, ওই যে কালকে ফারা হয়ে গেছে লাগাল খেত। প্রতিনিয়ত কি হাতি আসে এখানে? এরম আছে, প্রতিদিন হয় ফড়াতে মিস যায়। যখন এই সবজি বাগান করবেন তখন যদি হাতি আসে তাহলে তো সব সর্বনাশ। ওই যে গৃহস্থ মরণ বাসন তো একটা থাম লাগে, তারপরে ওই যে জেনারেটর আছে তার দেওয়ার লাগে। ইলেকট্রিক শর্ট। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই সমস্ত এলাকায় কিন্তু সবজির বাগান হবে, এই সমস্ত এরিয়ায় সবজি বাগান হবে। যখন সবজি হবে তখন কিন্তু আমরা আপনাদেরকে আবার আসব দেখানোর জন্য। এই যে দেখুন কত সুন্দর আপনার এই গ্রামটা। দূরে যে ইট বাটা, এটা কিন্তু সম্পূর্ণ ভারত। আমরা কিন্তু এখন সেখানে যাব এবং কি আপনাদেরকে ভারতের সীমান্ত যে জায়গা আছে সেটা দেখানোর চেষ্টা। দেখুন বন্ধুরা, একদম ভারতের শেষ সীমান্তে এবং কি বাংলাদেশের শেষ সীমান্তে আমরা এখন অবস্থান করছি। আর এগুলি সব আপনার সবজি বাগান করা হবে, এর জন্য কৃষকরা কিন্তু আপনার এদের উঁচু উঁচু করে রেখে দেওয়া হয়েছে। এখানে আপনার বিভিন্ন ধরনের বীজ বপন করবে, তার সাথে আপনার গাছ জন্মাবে। আর এই যে দেখুন ভারতের আপনার এরিয়া, এই যে দেখুন এটা হলো ভারত এরিয়া। আমরা আরও কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই দিদি বাসা কোনটা? আপনার বাসা কোনটা? হ্যাঁ দিদি, কি গারো না হাজং? মান্দি। মান্দি গারো। দিদি আপনার নাম কি? আমার নাম হলো সুমনি।
হ্যাঁ সমনি সমনি ও ক্যাথলিক নাকি ব্যাপটিস্ট বেতিস না আমরা শনিবারে অ্যাডভেন্টিস এটা কি আরেকটা সম্প্রদায় হ্যাঁ হ্যাঁ এখন আপনার কতগুলো পরিবার আছে আমরা 20 বাড়ি এই যে এদিকে যে আপনারা যান এই যে দিকে সমস্যা হয় না দেখলে তো সমস্যা অন্তর না দেখে তো চুরি করে যায় আমরা দেখি না আমরা চুরি করে যে ইন্ডিয়া চলে যান তখন যদি আটকায় রাখে ওই সময় আটকে রাখবো তো আমরা তো যাই না ওদিকে যান না না ও আমরা যাই না আমরা যে ভয় পাইছেন এমনি যাইতে চাইবো আমি তো সব বেড়া দিয়ে লাইছি সব বেড়া বেড়া হ্যাঁ এই এখানে কি করবে দিদি এই যে এখানে কি করবে এটা মনে হয় ঝিঙ্কা লাগবে না জিঙ্কা আপনি এই খড়ি টোকাইতে গেছিলেন এখানে হ্যাঁ, এদিকে তো এটা। এই যে এখানে একটা পুকুর দেখলাম এই পুকুরে নাকি ঐতিহ্যবাহী এটা পুকুর এখানে নাকি একসময় আদিবাসীদের বিচার করা হইতো হ্যাঁ 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 তারপর জিন পরীরা নাকি গোসল করতো সেই কলস বাসতো মাটি আসলে কি হ্যাঁ 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 এটা কি আপনি কখন দেখছেন এই যে এদিকেই তো হ্যাঁ আমি আবার দেখছি সেই পুকুরে কি আপনি কখনো এইসব দেখছেন কখনো হ্যাঁ আমরা তো গেছিলাম এইদিকে এইদিকে হ্যাঁ, ওটা হ্যাঁ। অনেক দূর আয়া ওই যে একটা ইয়া আছে কি জানি কই সেখানে নাকি আপনার ওই যে আদিবাসীদের বিচার করা হতো পানিতে ডুবিয়ে তারপর জিন পরীরা গোসল করতো আপনি কি কখন এগুলো দেখছেন সেখানে গিয়ে দেখছি কি দেখছিলেন ওই যে আমরা তো যে বাস একটা হ্যাঁ। এই যে মাঝখানে দিয়া যে মিথ্যা কথা কইব হুম। সেটার তো আবার বাঁচবো আবার যারা না মিথ্যা কথা কয় না সত্য কথা কইব এগুলো আবার উপরে থাকবো তখন ওই বাচ্চাইব তারপরে উপরে ওই উপরে উঠবো হ্যাঁ, ওই পরে এটা তো আমরা খুবই অলৌকিক একটি পুকুর হ্যাঁ এই যে আমরা এনে আছে না একটা হ্যাঁ, পুকুর, হ্যাঁ। এ সময় তো এনে ঢুকছিল এখানে ঢুকছিল এখানে তো, হ্যাঁ। এখানে ওই যে আপনার সন্দুক আসতো হ্যাঁ। এই সন্দুক কি কখনো দেখছেন না, তো ওটা আমরা দিই না। এখন আর আসে না হ্যাঁ আগে আসতো এগুলো আগে আসে না। আগে ছিল জিনেরা পরিটা নিয়ে গোসল করতো এখানে এখন আর আসে না এই যে আমিও গেছিলাম। সুপ্রিয় বন্ধুরা এখন নাকি সব চলে গেছে ধন্যবাদ দিদি আর এই যে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি একদম সীমান্ত এরিয়ায় গিয়ে কিন্তু আমরা আপনাদের দেখাবো এই কাছ থেকে কিন্তু আপনাদেরকে ভারত দেখাচ্ছি একদম বাংলাদেশের শেষ সীমান্ত একদম ভারতের এরিয়ায় কিন্তু আমরা চলে আসছি সুপ্রিয় বন্ধুরা আমরা চাই আপনাদেরকে গারো আদিবাসী তার সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্ম তাদের ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তার সাথে থাকে একদম সীমান্ত এরিয়ার মানুষের জীবনধারা চলুন আমরা এখন আপনাদেরকে বাংলাদেশের শেষ সীমান্ত ঘুরে দেখাই এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন আমরা একদম কত নিকটে এটা হলো ভারতের এরিয়া আর এই যেটা হলো দেখুন ভারতের যাওয়ার যে গেট রাস্তা সেটা আর তার পাশে কিন্তু রয়েছে ইটভাটা এই যে দেখুন এটা কিন্তু আপনার ভারতীয়দের ইটভাটা এটা একদম কত নিচে আর আপনাদেরকে কত কাছ থেকে আমি দেখাচ্ছি দেখুন সুপ্রিয় বন্ধুরা ভারতীয়রা কিভাবে বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছে ঠিক আমাদের বাংলাদেশের গা ঘেঁষে ঘেঁষে আসলেই একই আকাশ একই জমিন কিন্তু সেই কাঁটাতারে ভাগ করে দিয়েছে দুইটা দেশ যেখানে এক দেশের মানুষ অন্য দেশের সাথে মিলিত হতে পারে না কথা বলতে পারে না দেখুন একেই বলে সংবিধান একেই বলে ইতিহাস এই যে দেখুন ভারতের গাড়িগুলো যাচ্ছে দেখায় আপনাদের এই যে দেখুন ভারতের পিকআপ একসাথে দেখুন কতগুলো গাড়ি যাচ্ছে আপনাদের দেখায় আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে মাত্র 100 গজ দূরে আপনার ভারত এই যে দেখুন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারত আমি একদম বাংলাদেশের যে আপনার জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে কিন্তু অবস্থান করছি আর তার সাথে এই যে দেখুন সামান্য দূরেই কিন্তু আপনার ভারতের মূল ভূখণ্ড যেখানে কাঁটাতার দিয়ে কিন্তু একদম এরিয়া করে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে এইসব গোপন গোপন জায়গা দেখানোর চেষ্টা করি যা এর আগে কেউ আপনাদেরকে এভাবে দেখায়নি আমরা কিন্তু এগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি দেখুন কত নিকটে কিন্তু আমরা এখন অবস্থান করতেছি সুপ্রিয় বন্ধুরা এই রাস্তা দিয়ে কিন্তু আপনার প্রতিনিয়তই ভারতীয় যে গাড়িগুলো আছে সেগুলো যাওয়া আসা করে এটা ভারতের একটি বড় রাস্তা বলা যেতে পারে সীমান্ত বড় রাস্তা এখান দিয়ে সবসময় বিএসএফ এর যে গাড়িগুলো আছে সেগুলো যাওয়া আসা করে তার সাথে ভারতীয়দের যে গাড়িগুলো আছে মোটর সাইকেল তার সাথে পিকআপ ট্রাক বাস সবই কিন্তু এই রাস্তা দিয়ে আপনার আসা যাওয়া করে সুপ্রিয় বন্ধুরা আমরা আর কিছুটা দূরে চাইলে যেতে পারি কিন্তু সেখানে যাওয়া যাবে না কারণ এখন সমস্যা আছে আপনারা জানেন দুই দেশের মধ্যে বেশ সমস্যা হচ্ছে এই দেখুন কত নিকটেই আমরা কিন্তু অবস্থান করছি দেখে দেখে যে রেড ব্রাঞ্চ দেয় ওটা কিনে সোনালি 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 মামনি তোমাকে প্রশ্ন করি তুমি তো লেখাপড়া করছো তোমাদের ধর্মীয় রীতিতে যেমন মুসলমানরা বাবার নামে মেয়েদের নাম রাখে তোমাদের কিভাবে রাখে না আমাদের এরকম নিয়ম নাই তা আপনাদের কিভাবে নাম রাখে মা আমরা তো মাতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক পরিবার হিসাবে
মানে আপনার নামের সাথে মিলিয়ে রাখেন? না মিলাই না, এমনি রাখি। এমনি রাখেন? এমনি রাখি। আবার যেখানে হিন্দুরা রাখে একটা রাশি দেখি, বিভিন্ন ধরনের ও, তথ্য পদবী দেখি। পদবী পদবী আমার মার নামে হয়, মার মানে পদবীতে। মাতৃতান্ত্রিক পরিবার বিদায় আপনার নামই রাখছেন মেয়েগুলোর নাম হ্যাঁ, পদবীতে আর কি। পদবীতে। যেমন আপনার পদবীটা কি? নিংমিনজা। হ্যাঁ, নিংমিনজা। নেংবিনজা। আর ওই যে মেয়ের নাম কি না যা রাখছেন তারপরে? সোনালী নিংমিনজা। সোনালী নেংবিনজা। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আপনাদের তো নিয়ম হলো যে ছেলে আনা, ওই নিয়ম কি এখন আছে? কেন নিয়ম নাই? কই, এখন আর নিয়ম নাই। বিভিন্ন জায়গায় তো আমরা দেখি বেশিরভাগই তো এই নিয়ম যে ওই যারা- ছেলে নিয়ে আসে। যারা আসে তারা আসে। তাহলে আপনার চাইলে তো আপনারাও নিয়ে আসতে পারতেন। এরকমই আপনার মেয়ের জন্য কি করবেন? দেখি ছেলে কপালে নিয়ে কি আসবেন, আছে। ছেলে নিয়ে আসবেন, বাসায় থাকবে, ঠিক এভাবে যত্ন করবেন। ঠিক আছে, সেটাই বললাম, ছেলে নিয়ে আসবেন, বাসায় থাকবে, যে আদরের মেয়ে, আরেকবারই দেওয়া দরকার নেই। ভালো থাকবেন। বোন নিয়ে আসলেও না, জায়গা ছেলেরে নিয়ে যায়, মেয়ে নিয়ে চলে যায়, মেয়ে নিয়ে চলে না, ছেলেরে নিয়েই মানে মেয়ে চলে যায়, মেয়ে চলে বাপের বাড়ি যায়। থেকে থাকতে চায় না এখন আর। ছেলের বাড়ি থাকতে চায় না। একটু যদি কাপড় চোপড় না, তেল সাবান না দিবার হইলেই চলে যাবো। আজকালের মেয়ে অনেক না, হ্যাঁ, কি বলবো, অনেক চালাক। আর বাঙালির মতে আর আদিবাসীর মতে অনেক রকম আপনার না। আদিবাসী যেমন আছে আমাদের নালিতা বাড়ি ওইদিকে, নালিতা বাড়ি। নালিতা বাড়িতে গেছেন কখনো মিশনে? কোন মিশনে? বারোমারি মিশন। বারোমারি গিয়েছি। হ্যাঁ, সেই দিকে কিন্তু আপনার বেশিরভাগই আপনার ছেলে চলে আসে, প্রায় শতকরা আপনার 90% ছেলেরা কিন্তু আপনার চলে আসে মেয়ের বাড়িতে। আছে, আমাদের এখানেও আছে। কিন্তু এটা কিন্তু আপনাদের একটা ইতিহাস, ঐতিহ্য, এটা কিন্তু টিকিয়ে রাখা দরকার। না, এখন আর এগুলো বলে না। আর সেটা বলছে গুণে না, ঠিক আছে, কিন্তু এটা আপনাদের ইতিহাস, কিন্তু এটাই আপনাদের একটা সংস্কৃতি, এটা কিন্তু আপনাদের মধ্যে থাকা দরকার। টাকা দরকার। এটা যদি বিলুপ্ত হয়ে যায় তখন কিন্তু আপনাদের এই যে একটা ইতিহাস থাকবে না। এখনের ছেলেগুলি কি বলে, সবাই বলে আর কি, বউ নিয়ে আসবো, বউ নিয়ে আসবো, ঠিকই খরচ পাতি করে নিয়ে আসে। হ্যাঁ, তাও কিন্তু একটা বাচ্চা আর দুইটা বাচ্চা হইলেই আবার মেয়ের বাড়ি চলে যায়, না, ওই এরকম মেয়ের বাড়িতে জায়গা। আর মেয়ের বাড়িতে জায়গা। মেয়ের বাড়িতে ও, জায়গা। এখন এই যে বুঝলাম, এরকম। মানে ছেলের বাড়িতে আগে যায়, বাচ্চা কাচ্চা হলে তখন মেয়ের বাড়িতে চলে আসে। ও, আমার আপনার জামাই পাইলেই মেয়ে নিয়ে যাইবো। তাহলে আপনাদের সিস্টেম, আমাদের যেমন মনে করেন যে ছেলেরা বাপের সম্পত্তির অংশীদার হয়, ছেলেরা, আপনারা তার মেয়েরাই বাপের সম্পদের অংশীদার হয়। ছেলেরা কি কোনো সম্পদ পায় না? কেমন আর এখন তো মেয়ে আর ছেলে ইয়া নাই, সমান সমান হয়েছে। ভেদাভেদ নাই। জখমকোড়া গ্রামটি কত সুন্দর। এই যে দূরে দেখুন ভারতের সেই মেঘালয়ের বড় বড় পাহাড়, আর তার সাথে এই যে আমার নিকটে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই যে আপনার সবজি লাগানোর জন্য হাল চাষ করে রেখে দেওয়া হয়েছে, সেগুলোই কিন্তু ভারতের। আর এই যে মাঝখানে যে খালি জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এইটুকু হলো নো ম্যানস ল্যান্ড। আরও আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন গাছের নিচে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, উঁচু বাঁশ বাঁধা রয়েছে, সেইটুকু ভারতের। তার সাথে এই যে দূরে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, সেইটুকু ভারতের। আর এই যে একটা খালি জায়গা, এটা কিন্তু নো ম্যানস ল্যান্ড, এইটুক আপনার একদম জিরো রেখা। আর দেখুন আমরা কিন্তু এই যে দাঁড়িয়ে আছি বাংলাদেশ সীমান্তে, মাত্র আপনার 20 থেকে 50 ফিট দূরেই কিন্তু ভারতের ভূখণ্ড। সুপ্রিয় বন্ধুরা, আর আমরা কিন্তু আপনাদেরকে সেই জখমকোড়া গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আপনাদেরকে জখমকোড়ার নানান ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করছি। দেখুন পাহাড়ের বাছে বাছে কত সুন্দর করে আপনার সবজি চাষ করার জন্য হাল চাষ করা হয়েছে এবং কি আইল তৈরি করা হয়েছে। এগুলিতে আপনার ঝিঙ্গা চাষ করা হবে। এই গ্রামে প্রচুর আপনার ফসল ফলানো হয়, কারণ পাহাড়ি মাটি খুবই উর্বর হওয়ায় এখানে বেশ ফসল ফলে। এই দেখুন কত সুন্দর মাটির ঘর। আসলে এই ঘরগুলো আর এই গ্রামটাই যেন এর সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। এত সুন্দর একটি গ্রাম, দেখুন ঘরগুলোর দৃশ্য। সুপ্রিয় বন্ধুরা, আদিবাসীদের বাড়িঘরগুলো কিন্তু খুবই পরিষ্কার থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর প্রত্যেক বাড়িতে গেলে কিন্তু আপনি সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাবেন, ফলের গাছ দেখতে পাবেন। এই যে দেখুন হ্যাঁ, পানি মতে এরম ইয়া করছে। ডুব দিত। হ্যাঁ, এটাকে আসলে যে অলৌকিক জিনিসপাতি পাওয়া যেত। আগে এরম করছিল। এখানে নাকি আপনার গুপ্তধন অলৌকিক জিনিসপত্র নাকি বেশি উঠতে পুকুরে এক সময়। না এক সময় নাকি এখানে দূর থেকে নাকি রাত্রে আপনার এখানে বাস্ক আসতো রাত্রে আগে আগে হইতো, ওহন নাই। এখন নাই, আগে এগুলো বাসতো। হ্যাঁ, আপনি দেখছেন কখনো?
এই বিচার যে হয়তো মানুষ ডুব দিত, অলৌকিক কাণ্ড দেখছিলেন কখন এগুলোই? হ্যাঁ আপনি এই সময় এরকম শুধু শুধু আমি ছোট ছোট তখন, এটা কি আপনার বাবের বিটা নাকি আমার বিদা আপনার নিজের বিটা? হ্যাঁ, আপনার মেয়ে ছেলে কয়জন? 5 জন। আপনার নাম কি মাসি? বনিতা রিচিল। বর্ণিতা রিচি। বাহ, দেখুন দিদিও কিন্তু বললো এখানে খুবই অলৌকিক এই পুকুর। সুপ্রিয় বন্ধুরা, এখানে সেই রাত্রে গভীর রাত্রে পরীরা গোসল করতো, সেই দূর থেকে কিন্তু আপনার গুপ্তধনের বাষ্প আসতো, চলে যেত, এবং কি এখানে সে আদিবাসীরা বিচার কার্য করত, যেটা অলৌকিকভাবে করা হতো সেই সত্য মিথ্যা যাচাই করার জন্য। আর আজকে কিন্তু এই পুকুর একদম মরা পুকুর হিসেবে পরিচিত পাচ্ছে। এই পুকুর কিন্তু এখন সে আগের ঐতিহ্য হারানোর পথে। ধন্যবাদ দিদি। মামারা খেলে বন্ধুরা, যাই একদম আদিবাসী যারা আছে তাদের নিজের মুখ থেকে কিন্তু আমরা নানান ধরনের তথ্য আমরা তুলে ধরি। 2 জন। আপনি কি কখনো ইন্ডিয়া গেছিলেন? না এখন যাইবার পাই না। আগে গেছিলেন? আগে গেছে বেড়া না দেওয়ার সময় গেছিল, তখন গেছিলেন? হ্যাঁ, এখন তো যাইবার পাই না, বেড়া দিছে বেড়া। ওরা দল হইলো আমাদের যে আগেকার যে আমাদের এই যে নকমাল বান্দি ছিল, রাজা ছিল। প্রধান হেরাই মানে না সিদ্ধান্ত নিয়েছিল যে এটা অনেক গভীর ছিল। আচ্ছা আচ্ছা। আমরা যখন দেখছি আর কি, তখন এই যাইবার এই যে হাতটায় যাইবার ভয় পাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভয় পাইতাম মানে খুব কালো পানি আসল। আচ্ছা, এখানে বিচার হইতো এটা জানেন? তারপরেও এনে মনে করো দুই প্রার্থী এনে এলো বাদী বিবাদী আসতো বিচারের জন্য। যখন ঝগড়া জাতি উন্মুখ যে দ্বন্দ্ব নিয়ে আসতো, তখন কে জিতে কে হারে, মানে যে আগে উঠবো সেই থাকবো, আচ্ছা আচ্ছা, যেই ডুবে থাকতে পারবো সেই লো জিতবো। জিতবো। এইভাবে মানে এনে করতো আর কি। সত্য মিথ্যা যাচাই করা হইতো। আহ, এখানে বিচার হইতো। বিচার হইতে বিচার হয়তো দিদি। হ্যাঁ এটা আপনি কার কাছে শুনছেন? শুনছে মানে আমরা দেখি নাই, হেরা নিজে দেখছি আর কি। আপনি এটা নিজের চোখে দেখছেন দাদা? আপনি দেখেন নাই নিজে? না, আমি দেখে নাই, আপনি শুনছেন? শুনছি। এই যে আমার জামাই বলতাছে যিনি সত্যিকারের দোষী দোষী হেলে সে বেশি উঠতো, বেশি আর উঠতো। যিনি নির্দোষী সে পানি নিচে থাকতো। পানি নিচে থাকতো। এখানেও সেই অলৌকিক আপনার পরীরা অনেকে এখানে এসে গোসল করতো, শুনতাম। হ্যাঁ, দেখুন সবাই গোসল করে, সবাই এখানে যে বাথরুমের জন্য পানি নেই, গোসল করে কাপড় চোপড় ধোয়। খুবই এটা আধ্যাত্মিক একটি পুকুর। দেখুন, তাহলে এই ঘটনাটা সম্পূর্ণ সত্য ঘটনা। সত্য ঘটনা। ধন্যবাদ দিদি। এটা আচ্ছা আচ্ছা। এটা সবাই বলে আর কি কামাল দিঘি, ওরাই দেখছে, আমার স্বামী তো দেখছে, দাদা আরেকটা প্রশ্ন করি, এখানে ওই প্রবাস করে এখনো আছে আর কি। এখানে গারোদের পরিবার কয়টা পরিবার আছে? এখানে 30 পরিবার হইব আর কি। 30 পরিবারের মতো আছে। 30 পরিবার না, 23 পরিবার। 23 পরিবার। ঘটনা আমি এখানকার আর দেখছেন সত্য ঘটনা, এই তো? ও আচ্ছা। আপনি উনি কি আপনার মা? আপনি কি সেই বিচারের সময় উপস্থিত ছিলেন কখনো? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। আপনি কি কখনো সেই বিচার বিচারে উপস্থিত ছিলেন? হ্যাঁ। তাহলে এটা তো 50-60 বছর আগের ঘটনা। না আচ্ছা এই দাদা, 50 আমার অনেক হয় রকম হইব। 50-60 বছর আগের ঘটনা এটা। হ্যাঁ, তখন কি ভারত বাংলাদেশ তো এক ছিল কি? একটু পরে খুলবো। ভারত কি যাওয়া যাইতো তখন? তখন কি এই বিচারের সময় কি ভারত থেকে লোক আসতো দেখার জন্য? হ্যাঁ, আসতো, সবাই আসতো। সবাই আসতো, মানে হ্যাঁ। এলাকার মানে সবাই এখানে এক জায়গায়। 3-4টা গ্রামের লোক। আপনাকে প্রশ্ন করবো যে এই যে বিচার, আমি একটা দুইটা দেখছি। দুইটা বিচার দেখছেন, তখন আপনার বয়স কত ছিল? বয়স তখন 14-15। 14-15। অনেক তখন ছোট। দেখতেন যে এই ধরনের ঘটনা হচ্ছে, হ্যাঁ। মানে মানে দোষী ব্যক্তিকে মানে যদি দর্শনের মতো বা গুরুতর অন্যায় করতো তাদেরকে মেরে ফেলা হইতো, এরকম শুনছি আমরা। না মেরে ফেলে দেওয়া হইতো। এই বিচারটা এই জন্য এই কাজল দিঘিটা এতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, বিশেষ করে আপনাদের কাছে যে এখানকার যে বেপটিস, এই যে এই সেই কামাল দিঘি। আর কামাল দিঘি দেখুন, আসলেই যার রয়েছে হাজারো ইতিহাস ঐতিহ্য। এই যে কামাল দিঘি অনেক বড় একটি দিঘি। দেখুন এই গ্রামের সেই হারানো ঐতিহ্য কিন্তু এখনো ধরে রেখেছে এই কামাল দিঘি, যেখানে আপনারা সেই বই পুস্তকে পড়েছেন রূপকথার গল্প। আর এই কামাল দিঘিতে এসে কিন্তু আমরা জানতে পারলাম সেই রূপকথার ইতিহাস। আসলেই যেখানে পরীরা গোসল করত, যেখানে সেই গুপ্তধনের বাষ্প ভেসে উঠত, যেখানে নাকি আপনার সেই গারো আদিবাসীদের পানির নিচে বিচার কার্য সম্পাদন হতো। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার পিছনে ভারত সীমান্ত। আর এখন কিন্তু আমরা বিদায় নিচ্ছি সেই বনকুড়ার জখমকুড়ার আদিবাসী গ্রাম থেকে।
এই গ্রামটি আপনাদের ঘুরে দেখালাম এবং তাদের সম্পর্কে নানান ধরনের তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সুপ্রিয় বন্ধুরা, এই গ্রামে কিন্তু আসলেই পাবেন সুন্দর এই অলৌকিক দিঘি, যেখানে ঘটেছে নানান ধরনের ইতিহাস ও ঐতিহ্য, আর তার সাথে রয়েছে এই গ্রামের মানুষের জানা অজানা নানান তথ্য এবং ইতিহাস ও ঐতিহ্য। চলে আসতে পারেন এই বনকুড়া গ্রামে, যেন প্রকৃতি তার নিজের রূপে যেন রাঙিয়েছে এই বনকুড়াকে। সুপ্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।